শায়ানরা যখন ফিরল তখন প্রায় ভোর। হাসপাতালে কিংবা ক্যাম্পে শায়ানকে নাইট ডিউটিতে থাকতে হয় প্রায় সময়, তাই তার সমস্যা হলো না। কিন্তু আহিরের রাত জাগার অভ্যেস নেই, সে ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে। তাকে ধরে কোনো মতে তার রুমে দিয়ে নিজের রুমে ফিরে এলো শায়ান। দরজা ঠেলে ভেতরে ঢুকে তার জীবনের শ্রেষ্ঠ দৃশ্যই দেখলো সে। তার বউটা তার বিছানা জুড়ে ঘুমাচ্ছে, বুকের ভেতর ভালোবাসায় ভরে গেল মুহূর্তে। পা বাড়িয়ে ঝুমের কাছাকাছি গিয়ে খুব নিবিড় ভাবে দেখলো ঝুমকে। ইচ্ছে করছে বুকের ভেতর চাপটে জড়িয়ে ধরতে। সালান শেষের দিকে তাই সেটা খুলে রেখে ঝুমের হাতের নার্ভ চেক করলো একবার। খুব ধীরে চলছে, মেয়েটা এখনো দুর্বল। আস্তে করে হাতটা রেখে ফ্রেশ হতে চলে গেল। দিনে তার 5 থেকে 6 বার গোসল করার রেকর্ড আছে। বাইরে থেকে এসে গোসল না করলে কেমন যেন শরীর চিটচিটে লাগে। গোসল শেষে কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরে মাথা না মুছে বেরিয়ে এলো। তারপর কোনোরূপ সময় নষ্ট না করে ঝুমের উপর আলতো ভর ছেড়ে বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। এত শান্তি কি সে আগে কখনো পেয়েছে? পায়নি। এখন তার নিজের একটা মানুষ আছে যার কাছে সে নিজেকে প্রকাশ করতে পারবে। এই মেয়েটা আস্ত এক শান্তি। প্রথম দিনই কিছু না করে যেভাবে তাকে পাগল করে নিল। আচ্ছা, তার মতো কি আরো অনেকে পাগল হয়েছে? কথাটা ভেবে শায়নের চোখ মুখ কুঁচকে গেল। মাথা তুলে ঝুমকে দেখে নিল ভালো করে, যে এখন যাবৎ দুনিয়া ভুলে ঘুমে বিভোর। কতক্ষণ দেখলো জানা নেই শায়নের। হঠাৎ চোখ গিয়ে পড়লো ঝুমের চিকন পাতলা ছোট ঠোঁটের ওপর। মুহূর্তে শায়নের সারা শরীর গরম হয়ে গেল। মাথার মধ্যে কেউ যেন বারবার উল্টো পাল্টা বলে উস্কে দিতে শুরু করলো তাকে। কয়েকবার মাথা ঝাঁকিয়ে ঝুমের গালে ছোট্ট একটা চুমু খেয়ে ঝুমের বুকে নাক মুখ দাবিয়ে ওভাবেই পড়ে রইল। মনকে সে বোঝাতে চাইল কোনো রকম অকাজ করা যাবে না। এমনিতেই আজ অনেক কিছু করা হয়েছে, কিন্তু মন কি আর তার কথা শোনে? তার মন হচ্ছে অবাধ্য, বড় অবাধ্য, যে সব সময় এই আদুরে মেয়েটার জন্য পাগল। তার কথা অমান্য করে এই মেয়েটার দিকে ছুটে চলে। শায়ান বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারল না। বেশরমের মতো ঝুমে ঠোঁটের উপর হামলে পড়ল। শুরুতে ভেবেছিল হালকা করে অল্প করে একটা চুমুকে সরে আসবে, কিন্তু তার মতো মানুষ অল্পতে কি আর শান্ত হয়? রীতিমতো ঘুমে বেহুশ মেয়েটার উপর হামলে পড়ে চুমু খেল। ঘুমন্ত অবস্থায় ঝুমের কপাল কুঁচকে গেল। নিঃশ্বাস নিতে না পেরে হালকা ছটফটও করলো, কিন্তু শারীরিক দুর্বলতা ও ঘুমের ওষুধের প্রভাবে কাছে তা অতি নগণ্য হওয়ায় সে আবারও ঘুমের দেশে ফাড়ি জমায়। শায়ান ঝুমকে ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ঝুমের পানে পা তাকালো। আঙুল তুলে ঝুমে লাল লাল ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আপনার সরি, এবার কিন্তু বেশি কষ্ট দেয়নি। আপনার থেকে বেশি কষ্ট দেন আমাকে। বারবার চেষ্টা করেও আপনার থেকে নিজেকে দূরে রাখতে পারি না। এটা আমার কি দোষ বলো? কথাগুলো বলতে বলতে সে ঝুমের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। তার এখন খুব ভালো লাগছে, দু চোখ ভরে ঘুম পাচ্ছে। ঝুমের যখন ঘুম ভাঙলো তখন সে রুমে একা, মাথা ভার ভার লাগায় কপালে আঙুল চেপে উঠে বসলো। অনেকক্ষণ থম মেরে বসে থাকার পর রাতের কথা স্মরণে এলো আস্তে ধীরে। ভালো করে চোখ মেলে দেখলো সে এখনো শায়ানের রুমে, কিন্তু শায়ানকে দেখতে পেল না কোথাও। দেয়াল ঘড়িতে জানান দিচ্ছে দুপুর 1:27। এতক্ষণ ঘুমিয়েছে সে, অবিশ্বাস্য। চোখ বড় বড় করে ঘড়ির দিকে হা করে তাকিয়ে রইল। ঠিক সেই সময় শায়ান বারান্দা থেকে রুমে এসে ঝুমকে বোকার মতো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেল। মেয়েটা হয়তো বিশ্বাস করতে পারছে না সে যে এতক্ষণ ঘুমিয়েছে। কারো হাসির শব্দে ঘড়ির দিকে চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। শায়ানকে দেখে ঘাবড়ে গেল ঝুম। তার মাঝে আবার অস্বাভাবিকতা দেখে শায়ান শান্ত গলায় বলল, রিল্যাক্স, খেয়ে ফেলবো না আমি আপনাকে। শান্ত হন, আগে ফ্রেশ হয়ে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঝুম শুনলো কিন্তু প্রতিক্রিয়া করলো না। ভয় তার পরিচয়টা এতটুকুনি হয়ে আছে। কিছু বললে যদি কালকের মতন আবারও তার উপর চড়া হয় সেই ভয় কথা বলো না। শায়ান নিজেও এগিয়ে এসে ঝুমের জন্য জামা বের করে তার হাতে দিয়ে ইশারা করলো ফ্রেশ হয়ে আসতে। ঝুম উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে আবারও থেমে যায়, ইতি উতি করে কিছু বলার জন্য। শায়ান তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল।
ওয়াশরুমে দুটো টুথব্রাশ আছে, ব্লুটা আমার, পার্পলটা আপনার। ঝুম দৃষ্টি স্থির করলো সায়ানের উপর। ব্রাশ খুঁজছিল সে, বলেনি তাহলে বুঝলো কি করে? আর পার্পল কালার তার পছন্দের, এটাই বা জানলো কিভাবে? প্রশ্ন থাকলেও সে করতে পারলো না, করতে ইচ্ছে করলো না। ধীর পায়ে হেঁটে চলে গেল। সায়ান দাঁড়িয়ে তার বুকের ব্যথার প্রতিকারকে দেখলো। মেয়েটার চলনেও যেন মায়া জড়িয়ে। সায়ান বুঝলো এই মেয়ের জন্য তাকে শেষ হতে হবে। সেই দিন আরও দেওয়ানা হয়ে যাচ্ছে সে দিন দিন। বিয়ের পর লিমিট ছাড়িয়ে তার পাগলামো বাড়ছে। জুম বের হলো, পাকা 1 ঘন্টা লাগে। এতক্ষণ সায়নের রুহ গলায় উঠে এসেছিল। বার্তিনিক সে ওয়াশরুমের দরজায় টোকা দিয়েছে। ঝুম বিরক্ত লোকটার উৎপাতে। গোসলটাও কি এখন ঠিক করে করতে পারবে না? সেই স্বাধীনতাও কি তার হরণ করবে? অথচ বোকা মেয়েটা বুঝলো না সায়ান তাকে নিয়ে কত বেশি চিন্তিত। দুর্বল শরীর নিয়ে পড়ে গেল কিনা এতক্ষণ। গোসল করলে জ্বর আসতে পারে, এমন কত কিছু যে ভেবে ফেললো তার ইয়াত্তা নেই। ঝুমকে বের হতে দেখে ছুটে সায়ান তার কাছে গেল। গাঢ় নীল রঙের ফ্লোরাল প্রিন্টের গোল জামাটাতে মেয়েটাকে অপূর্ব লাগছে। লম্বা লম্বা চুলগুলো তোয়ালে দিয়ে কোনো রকমে পেঁচানো। চুলের থেকে তোয়ালেটা ছোট হওয়ায় বেশ সমস্যায় পড়তে হয়েছে ঝুমকে। গোসলের আগে সে তোয়ালে নিয়ে যায়নি, ওয়াশরুমে যেটা পেল সেটাই মাথায় জড়িয়েছে, যার দরুন চুল থেকে গড়িয়ে ফুটা ফুটা পানি মেঝেতেও পড়েছে। জামার এক পাশ ভিজে গেছে। শ্যান ভাবলো আজই বড় দেখে কয়েকটা তোয়ালে আনবে সে। এত দেরি করলেন কেন? জুম বিরক্ত লোকটার উপর। অদ্ভুত কথা বলে শুধু। মেয়েদের গোসলে দেরি হতে পারে তাই বলে কারণ জানতে চাইবে? আশ্চর্য, অভদ্র তো। শ্যাম্পু করছিলাম। লম্বা চুলে শ্যাম্পু করতে সময় লাগে অনেক। শ্যানের চোখ মুখ খুশিতে ছিলিক দিয়ে উঠল। আমার শ্যাম্পু দিয়ে? হুম। সমস্যা হয়নি? না। আমার ব্যবহৃত শ্যাম্পু ব্যবহার করতে সমস্যা না হলে আমাকে নিয়ে কি সমস্যা? এই পর্যায়ে ঝুমকে অপ্রস্তুত দেখলো। সে কি বলবে বুঝতে পারছে না। এত ভেবে তো আর কাজটা করেনি, এখন কি বলবে সে? ঝুমকে থতমত খেতে দেখে মজা পেল সায়ান। তাকে যে পরিমাণ জ্বালায় তার একটু একটু সেও শোধ নিবে এবার থেকে। জামা ভেজে যাচ্ছে আরিবা, হুম। আমি মুছে দিচ্ছি, এদিকে আসুন। আমি পারবো। জানি পারবেন, তাও করে দিই। শ্যান বড় করুণ ছিঁড়ে পড়ল। ঝুম তাকালো তার দিকে, কি মনে করে বারণ করতে পারলো না সে। মাথা নেড়ে সম্মতি দিল। শ্যানের চোখে মুখে খুশির ঝলক দেখা দিল। সবটাই নীরবে ঝুম দেখলো। ঝুমকে টেনে বেডের সাইডে বসিয়ে দিয়ে সায়ান তার পেছনে বেডের উপর হাঁটু গেড়ে বসে পড়ে। অনভ্যস্ত হাতে ঝুমের চুল মুছে দিতে লাগলো। এটা এতটা যত্নে আস্তে করছিল যে ঝুমের চোখে আবারও ঘুম ভিড় জমিয়েছে। সে ওভাবে চোখ বন্ধ করে বসে রইল কতক্ষণ। ধ্যান ভাঙলো সায়ানের কথায়। আপনি জানতেন না আমি আর্মড ফোর্সের সাথে জড়িত? ঝুম দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। সায়ান ঝুমের মাথায় ভালো করে তোয়ালেটা বেঁধে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। আমি করছি। ঝুম সায়ানের থেকে ছাড়িয়ে নিয়ে দক্ষ হাতে কেমন করে যেন পেঁচিয়ে খোপাটা করে নিল। সায়ান হাঁ করে তাকিয়ে দেখলো শুধু। মেয়েটাকে এখন পুরো দমে তার বুবু লাগছে। মেয়েটা একদম পুরো দমে তার বুবু লাগছে। শ্যানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে ঝুম এইদিক ওদিক তাকালো বার কয়েক। সায়ান বুঝতে পারলো সে বেহার মতো তার বউকে দেখছে। শুকনো কাশি দিয়ে ঝুমের মনোযোগ নিজের দিকে নিল সে। কে জানতেন আমার ব্যাপারে? ঝুম এক পলক সায়ানের দিকে তাকিয়ে পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিচে তাকায়। ডক্টর। মধু ঠেকলো ডাকটি। সায়ান ভালো লেগেছে। আর আর কিছু না। ব্যাস এতটুকুই জানেন আমার ব্যাপারে? ঝুম শুধু মাথা নাড়ালো। কালকের মেয়েটার সাথে আজকের এই ঝুমকে মিলানো যাচ্ছে না। কই সেই রাগী পাগলি মেয়েটা? তা কে বলেছিল আপনাকে যে আমি ডাক্তার? ঈশান। ও, আর আর্মড ফোর্সের সাথে জড়িত এটা কিভাবে জানলেন? ঝুম ইতস্তত ভাব নিয়ে তার ডান হাতের একটি আঙুল তুলে পেছনের ক্যাবিনেটের দিকে তাক করল। সায়ান দৃষ্টি সেই দিকে দিলে দেখতে পেল গত বছরে ক্যাম্পিংয়ের সময় তোলা ছবিটি। দৃষ্টি আবারও ঝুমের দিকে এনে দেখলো ঝুমকে। ঝুমের হাত মৃদু কাঁপছে। আরিবা হুম। তাকান আমার দিকে। ঝুম তাকালো, চোখে চোখ রাখলো। দেখলো সেই চোখ দুটো যা তাকে ভাবাতো। কি আছে ওই চোখে? কি চায় ওই দু চোখ?
আজ এত কাছে থেকে হয়তো কিছু বুঝতে পারছে ঝুম, তাও সে বুঝতে চায় না। সে শুধু বাংলাদেশে যেতে চায়। এখানে তার দম বন্ধ লাগে, নিজেকে খাঁচা বন্দি চড়ুই পাখি লাগে। আমি একজন আর্ম ডক্টর আরিবা। ওটা ক্যাম্পিংয়ের সময়ের ছবি। ক্যাম্পে সকলকে ইউনিফর্ম পরতে হয় বাধ্যতামূলকভাবে। সেখানে সাধারণ সৈনিক যে একজন ডাক্তারও তাই। ঝুম কিছু বলল না, তার এসব কথা শুনতে ভালো লাগছে না। আমার পাসপোর্ট কোথায়? এতক্ষণ ভালোই ছিল, কিন্তু এবার সানে মেজাজ চড়ে গেল। এই মেয়ে কাল থেকে পাসপোর্টের জন্য যেমন করা শুরু করেছে, তাতে মনে হচ্ছে পাসপোর্ট ছাড়া সে মরে যাবে। কেন এখানে থাকতে তার কি সমস্যা? বাংলাদেশে আছেই বা কি তার? কিছু বাজে স্মৃতি আর একাকিত্ব, এছাড়া ওই তো নিজের একটা ব্যবসা। সেও তো চাইলে ঝুম এই দেশ থেকেই শুরু করতে পারবে, চাইলে আম্মাও সাহায্য করবে। চোখ মুখ কঠোর করে উত্তর উঠে দাঁড়ায়। পাসপোর্টের কথা ভুলেছেন আরিবা? ওটা আর আপনি পাবেন না। এখানে থাকার জন্য মনকে স্থির করুন। আমাদের বিয়ে হয়েছে, আপনি এখন আমার স্ত্রী। ঝুম কেঁদে উঠল। সে এখানে থাকতে চায় না, এই বিয়ে মানে না। তাকে ঠকানো হয়েছে, সে চায়নি শায়ানকে বিয়ে করতে। আমাকে যেতে দিন দয়া করে। আমি এখানে থাকতে চাই না। আমি এসব চাইনি। এইভাবে বিয়ে হয় না। আপনারা ঠকিয়েছেন আমায়। আমার বিশ্বাসের সুযোগ নিয়েছেন। আমি মানি না এই বিয়ে। আমায় যেতে দিন। আপনাকে যেতে দেওয়া সম্ভব না। না মানলেও বিয়েটা আমাদের হয়ে গেছে। আপনি কেন বুঝছেন না? আপনার সাথে মানায় না আমায়। কেন মানায় না? ঝুম অস্থির হয়ে পড়ল। কি করে বলবে শায়ানকে তার অতীতে লাগা কলঙ্ক, যা সে ভুলে থাকতে চায়? তার সম্মুখীন কেন তাকে বারবার হতে হয়? সে পারছে না আর নিতে। না পারতেই ঝুম উল্টে পাল্টা কারণ দেখাতে শুরু করলো। উঠে শায়ানের বরাবর দাঁড়িয়ে নিজের মাথার উপর হাত দিয়ে বললাম, দেখুন কোথায় আপনি, কোথায় আমি। আমি আমি আপনার থেকে উচ্চতায়ও কত ছোট দেখুন আপনি। বলে মাথার কাছ থেকে হাত নিয়ে শায়ানের বুক বরাবর দেখায়। তারপর শায়ানের হাত টেনে নিজের হাতের কাছে নিয়ে শায়ানের শরীরে উজ্জ্বলতা দেখিয়ে বলল, আপনি আমার থেকে কত বেশি ফর্সা। আপনার পাশে তো আমাকে মানায় না। শায়ান শব্দ করে হেসে ফেল ঝুমের অবস্পনা দেখে। মেয়েটা কি ভেবেছে এসব বলে সে মেনে নিবে ঝুমের কথা? এত বোকা কেন তার বউটা? সে জানে ঝুম উচ্চতায় তার থেকে 11 ইঞ্চি খাটো। তার থেকে ঝুমের গায়ের রং ফিকে, কিন্তু তাতে কি শায়ানের ভালোবাসা কমে যাবে? সে তো সব জেনে শুনে ভালোবেসেছে ঝুমকে। ঝুমের কেন মনে হলো এত সহজে শায়ান তাকে ছেড়ে দিবে? নিজেকে সামলে ঝুমের দিকে ঝুঁকে পড়লাম। তো ঝুম ভরকে গিয়ে দুপা পিছিয়ে নিল। লোকটা উন্মাদ, বদ্ধ উন্মাদ। সত্যি না বলে তার রেহাই নেই ভেবে সে মেঝেতে বসে কেঁদে দিল শব্দ করে। শায়ান দেখলো কিন্তু থামালো না, তাকে দেখতে চায়। ঝুম আরও কত দূর যেতে পারে, অতীতের সব কথা শুনতে চায় ঝুমের মুখ থেকে। যত কাদার কেঁদে নিক না, যখন সে ধরবে পিছিয়ে ফেলবে নিজের সাথে, তখন ঝুম বুঝবে শায়ানকে চেনিস। একবার শুধু মানিয়ে নিক সব কিছু সাথে নিজেকে, তারপর সে দেখবে কত কাঁদতে পারে এই মেয়ে। দিশে হারাচ্ছ, কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গেল, গলা কাঁপছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শায়ান ঠিক তার সামনের প্যান্টের পকেটে 2 হাত ভরে শটান দাঁড়িয়ে তাকে দেখছে। আপনি আমার অতীত জানেন না। জানার দরকার নেই। আপনি কেন বুঝতে পারছেন না আমার কথা? কি বুঝতে বলছেন? মাথা তুলে শায়ানের দিকে তাকিয়ে ঝুম পল চুপ থেকে বলল, আমি ডিভোর্সি। এমন একটি কথার পরও শায়ানের নড়চড় নেই, কঠিন পাথরের ন্যায় সে দাঁড়িয়ে ঝুমকে দেখছে। ঝুম কাঁদছে, ভীষণ কাঁদছে। জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তার সকল দুঃখ সুখ শান্তি শেষ করে দিয়েছে। কি বয়স ছিল তার? পুতুল খেলার বয়সে সবাই তার জীবনটা নিয়ে খেলেছিল। কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে ঝুমে। সামান্য চোখ গেলে গলা ভেজানোর বৃথা চেষ্টা করলাম। মাত্র 12 বছর বয়সে বিয়ে হয় আর 18 বছরে তালাক। ঝুম বিধ্বস্ত। ওর এইরূপ শায়ানকে কষ্ট দেয়া মেয়েটা কি কখনো বুঝবে না? নিজের কঠিন রূপ সরিয়ে হাঁটু গেড়ে ঝুমের সামনে বসে ঝুমের দুগালে হাত রাখে শায়ান। গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুজল সযত্নে মুছে দিল। এরপরও ঝুমের বড় বড় মায়াবী চোখগুলো জলে টইটুম্বুর। শায়ানের দিকে দৃষ্টি মেলায় ঝুম। আপনি কেমন, আপনার অতীত কি হয়েছিল, তাতে আমার কিচ্ছু চাই আসে না আরিবা। এখন আপনি আমার স্ত্রী, শুধু এটাই ম্যাটার করে আমার কাছে। কেন এমন করছেন আপনি? কেন যেতে দিচ্ছেন না আমায়?
আমার এখন আর কাউকে চাই না, কারো মায়ায় জড়িয়ে নিজেকে শেষ করতে পারবো না আমি। দোহাই লাগে, যেতে দিন আমায়। এখন আর তা সম্ভব না আরিবা। কেন সম্ভব না? আপনি চাইলেই সম্ভব। কিন্তু আমি তো চাচ্ছি না। অবাক হলো ঝুম। সব জেনেও কোনো পুরুষ তাকে চাইছে, আদৌ সম্ভব? কান্না বলে তাকিয়ে দেখলো লোকটাকে, কিছু খুঁজে চললো ওই ফ্যাকাশে দু চোখে, পেয়েও গেল। তাও প্রশ্ন ছিল। কেন? শান এগিয়ে এলো ঝুমের খুব কাছাকাছি, মোহময় চোখে, কেমন কলিজা কাঁপানো গলায় বলল, ভালোবাসি যে, আপনাকে যেতে দিলে আমি বাঁচব কি করে? আগে বাঁচতে শিখে তারপর যেতে দেব। একটু থেমে ঠোঁটের আগায় হাসি এনে ঝুমের ডান গালের সাথে নিজের বাগাল মিশিয়ে বলল, তবে কি বলুন তো, মনে হচ্ছে আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হবে না। সেভাবে দেখতে গেলে আপনি আমার কাছে সারা জীবনের জন্য বন্দী। ঝুম হাসপাস করলো, তার বুক কাঁপছে, অসম্ভব কাঁপছে। লোকটা এত কাছে কেন এসেছে? ঝুম নিজেকে সামলাতে পারছে না। সে কারো মায়ে জড়াতে চায় না, কখনো না। মায়ের জড়ানো পাপ, ভালোবাসা পাপ, শেষ করে দেয়, সব শেষ করে দেয়। সাইয়ান ঝুমকে ছেড়ে উঠে দাঁড়ালো। উঠুন, এখান থেকে যাওয়ার ভূত মাথা থেকে নামান। কোথাও যাওয়া হচ্ছে না আপনার। যতদিন আমি জীবিত আছি ততদিন পারবেন না। নর্মাল হওয়ার চেষ্টা করুন। অতীতকে অতীতে থাকতে দিন। আম্মাকে পাঠাচ্ছি, খেয়ে নেবেন। কাল রাতের কাজ যেন রিপিট না হয়। ঝুম তখনও থম মেরে বসে। সায়ান তো ওর তেরামিতে অতিষ্ঠ। এত ধৈর্য সে জীবনও কখনো ধরেনি। তার ভোলা ভালা বউটা এত পাজি হলো কিভাবে? সায়ান ঝুঁকে ঝুঁকে টেনে তুলল। ঝুম প্রতিক্রিয়াহীন ভাবে তাই করলো যা সায়ান তাকে দিয়ে করাতে চাইল। রুম থেকে বেরিয়ে যেতে যেতে সায়ান শুনতে পেল, আমি এখানে থাকতে রাজি আছি। সায়ান পিছু ফিরল, তার কপাল কুচকানো। বউটা এত ভালো কিভাবে হয়ে গেল ক্ষণিকের মাঝে? বুঝে আসছে না। কিন্তু আমার একটা শর্ত আছে। এবার ঠিক আছে, এই তো তার বউ। তার তেরা বউ তেরামি করলে ঠিক লাগে না। কি এক জ্বালা! করলে অশান্তি, না করলেও অশান্তি। সায়ান ফ্রু বাঁকিয়ে তাকে থাকে সম্পূর্ণ কথা শোনার জন্য। ঝুম নিস্তব্ধ, সায়ানের চোখে চায়। কথায় কথায় আমায় ছুতে পারবেন না। আর কাল রাতে যা করেছেন দ্বিতীয়বার করতে আসবেন না বলে দিচ্ছি। দূরত্ব বজায় রেখে চলবেন। এরপর অনুমতি ছাড়া কাছে আসলে মুখ ভেঙে দেবো একদম। সায়ান হাঁ করে তাকিয়ে ঝুমের কথা গেল, মুখ ভেঙে দিবে? এত বড় সাহস! ঠিক আছে, এরপর তাহলে ঝুমের অনুমতিতেই কাছে গিয়ে ছুঁয়ে দিবে সে। আপনার অনুমতিতেও পারবো না? মানে? কিছু না, দেখি কতদিন আপনি দূরত্ব মেনে চলতে পারেন। ঝুম তার হেয়ালি কথা বুঝেনি, হয়তো বুঝতে চায়নি। সায়ান যেতে নিল, ঝুম হুড়মুড়িয়ে উঠে এসে বলে, কথা দিন। সায়ানের কপালে মাঝে বিশাল ভাঁজ পড়ল। আমাকে বিশ্বাস নেই? না। সায়ান হতভম্ব বাকরুদ্ধ। কি? কিন্তু কেন? সে মর্মাহত। ঝুমের থেকে এমন জবাব একদম আশা করেনি। কি না করেছে মেয়েটাকে নিজের করে পেতে, আর সেই মেয়েটা তাকে বিশ্বাস করে না? অভাবনীয়। কারণ আপনি অসভ্য। এবার আরো চমকালো সায়ান। কি বলে কি এই মেয়ে? সারা জীবন মেনটেন করে তার পবিত্র চরিত্রকে এই মেয়ে ধুয়ে দিল। জীবনে অসভ্য শব্দটা সে প্রথম তার স্ত্রীর থেকে শুনল। কি কপাল! হা, অবশ্য সে যা করেছে তাতে অসভ্য বলে ভুল করে নিচ্ছ। তাই বলে মুখের উপর বলবে? মেয়েটাকে তো সে ভালো ভদ্র ভেবেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ভারী পাচি। আপনি আমাকে অসভ্য বলতে পারেন না আরিবা। আমি কখনো আপনার সাথে অসভ্যের মতো কিছু করিনি। সায়ানের কণ্ঠ ভীষণ করুণ। কে বলবে কাল এই মানুষটা মধ্যরাতে অমানুষের মতো কাজ করে এসেছিল? এটা তার স্বভাবসুলভ আচরণ না। তার দরাজ গম্ভীর কণ্ঠে পুরো হসপিটাল কাঁপে। সেখানে এসে এই মেয়ের কাছে এত নাজুক হয়ে কেন পড়ে জানে না সে। জুম তার কথায় পাত্তাই দিল না। একই ভঙ্গিতে চোখ মুখ বিকৃতি করে সায়ানের দিকে তাকিয়ে চোখ দিয়ে বোঝাতে চায়। আচ্ছা, কিছু করেন নাই তাই না? তাহলে কাল রাতে কে ছিল ওটা? কিন্তু মুখ ফুটে বলল না। সায়ান হয়তো বুঝলো, তাই কথা না বাড়িয়ে চুপচাপ কথা দিয়ে কেচে পড়ল। তার মতো মানুষ বুকে ভয় পাচ্ছে, এটাও মানা যায়। মানুষ শুনলে কি বলবে? বউ জুটেছে এক, তার কপালে মাশাআল্লাহ। না না, জুটেনি, সে নিজের ইচ্ছে জুটিয়েছে। ঝুম সায়ানে যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস পেল। এখান থেকে কি যাওয়া হবে না তার? দেশের মাটিতে পা রাখা কি হবে না? উদাসে বলল স্যাম।
কতক্ষণ ওভাবে বসেছিল তার জানা নেই। যখন তার হুঁশ ফিরল তখন সে নিজের কাছে মেহরুন্নেসাকে পেল। যত্ন করে ঝুমের চুলের বাঁধন খুলে আঁচড়ে দিচ্ছে মেহরুন্নেসা। ঝুম বাধা দিল না, তার ভালো লাগছে। যত যাই বলুক মেহরুন্নেসাকে তাকে ভালোবাসে, সেও মেহরুন্নেসাকে আপন করে মনে করে। কাল রাতের ব্যবহারের জন্য ঝুম লজ্জিত, ক্ষমা চাইতে চায় কিন্তু পারছে না। মেহরুন্নেসা খুব সুন্দর করে যত্ন করে নিয়ে গুছিয়ে দিল। তারপর খাবার প্লেটে হাতে নিয়ে নিজ হাতে মেখে ঝুমের মুখের সামনে তুলে ধরলো। এবার আর ঝুম নিজেকে সামলাতে পারল না, অপরাধ বোধ তাকে শেষ করে দিচ্ছে। কেঁদে ফেললো সে। মেহরুন্নেসা কিছু বলল না, শুধু চোখের ইশারায় খাবার মুখে নিতে বলল। ঝুম চোখ ভর্তি পানি নিয়ে মুখে খাবার নিল। শায়নের জন্মের সময় ওর বাবা আমাদের কাছে ছিল না, আর্মি ক্যান্টনমেন্টে ছিল। সেবার প্রচুর ব্যথা হলো, ব্যথায় দিশেহারা আমি। তখন তো ফোনের ব্যবহার ছিল না, টেলিফোন ছিল। ওর বাবাকে জানানো হলো, কিন্তু বেচারা ছুটি পেল না। আর্মি অফিসাররা চাইলেই যে কোনো সময় আসতে পারে না। স্বামী পাশে নেই, বয়স কম আমার। সে কি ভয় পেলাম। ভয় আর ব্যথা নিয়ে শায়ানকে জন্ম দিলাম। প্রথমবার যখন ওকে কোলে দিল, সকল ব্যথা কষ্ট এক নিমিষেই শেষ হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছিল আমার আব্বা জানেন ঝুম। ছোট একটা পুতুল ছিল, কোলে নিয়ে কেঁদে ফেললাম। ওর বাবা যখন ওকে প্রথম দেখে তখন ওর বয়স 9 মাস। প্রথমবার বাবা হওয়ার সুখে ছেলেকে কোলে নিয়ে সেও আমার মতো কেঁদেছিল। কিন্তু সেই ছেলেকে আমরা জীবনের ব্যস্ততায় অসহায়ত্বের যত্ন নিতে ভুলে গেলাম। তোমার শ্বশুর বরাবরই দেশের সেবায় জান প্রাণ দিয়ে দেওয়ার মতো ছিল। সে ব্যস্ত হয়ে গেল তার কাজে, আর এদিকে আমি ব্যস্ত হয়ে গেলাম পারিবারিক ব্যবসায়। শায়ানের তখন 5 বছর। আমার ওইটুকু বাচ্চা বাবা মাকে ছেড়ে থাকা শুরু করলো। প্রথম দিকে জেদ করতো, আমার সাথে যাবে, আমার সাথে খাবে, আমাকে ছাড়া ঘুমাবে না। মা ভক্ত ছিল ছেলেটা আমার, কিন্তু তারপর একা একা চুপ হয়ে গেল। কারোর সাথে কথা বলতো না, নিজের মতো দুনিয়া সাজিয়ে নিয়েছিল। ভেবেছিলাম বড় হচ্ছে তাই, কিন্তু আমি ভুল ছিলাম। ছেলে আমার অভিমান করে একা থাকতো, বুঝতে পারিনি। মা হয়ে আমি ছেলের মন বুঝতে পারিনি। তারপর হঠাৎ একদিন এসে বলল ক্যাডেট স্কুলে ভর্তি পরীক্ষায় টিকে গেছে। আমরা খুশি হওয়ার থেকে অপরাধ বোধে ভুগলাম। নিজেদের ব্যস্ততায় এতটাই জমেছিলাম যে আমার ছেলেটা নিজের জীবনের এত বড় সিদ্ধান্ত কাউকে না বলেই একা একা নিয়ে ফেলল। যতদিন বুঝতে পারলাম শায়ান তত দিনে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। সেখান থেকেই সম্পূর্ণ নতুন এক মানুষ হয়ে ফিরে এলো। জানেন ঝুম, আমি জানি আমার ছেলেটা আমাদের উপর অভিমান করে আছে, কিন্তু তাও উনি কখনো আমাদের অসম্মান করেনি। ছুটিতে বাড়ি আসতো, আমাদের সাথে দেখা করত। ওনার চলে যাওয়ার পর বুঝলাম আমরা অনেক বেশি অবহেলা করেছি তাকে, বিশেষ করে আমি। সবার ক্ষেত্রে আমি ভালো মা হলেও শায়ানের ক্ষেত্রে আমি ভালো মা হতে পারিনি। কখনো মুখ ফুটে কিছু না চাওয়া আমার সেই ছেলেটা যখন আমাদের পায়ের কাছে বসে আপনাকে চাইলো, বিশ্বাস করুন ঝুম, আমরা বারণ করতে পারিনি। শায়ান আপনাকে খুব ভালো রাখবে ঝুম, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। উনি আপনাকে ভীষণ ভালোবাসে আম্মা। জানি আমরা আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু আমাদের খারাপ উদ্দেশ্য ছিল না। কাল ওখানে যা হয়েছিল তাতে আমাদের বা শায়ানের হাত ছিল না। পারলে আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। মেহরুন্নেসা আজ চোখে জল। সে আজ কাঁদছে। শক্ত কঠিন খোলসে বাঁধা মানুষটি আজ অনেক বছর পর নিজের মনের কথা কাউকে বলতে পারলো। ছেলের সাথে করা অন্যায়ের অপরাধ বোধ সে আর বইতে পারছে না। ঝুমকে পেলে যদি শায়ান সুখী হয় তাহলে মেহরুন্নেসাই সেই ব্যবস্থাই করবে। ঝুম মন দিয়ে শুনল সবটা। তার চোখের কোণে পানি ছিকছিক করছে। সে কাঁদতে চায় না ওই অশুভ লোকটার জন্য, তাও বেহায়া চোখ মানছে না। তার কাছে তো তার আম্মা ছিল, কিন্তু শায়ান বাড়ি ভর্তি মানুষ, বাবা মা ভাই বোনের অভাব না থাকতো, সে একা ছিল। ভাবতে ঝুমের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। লোকটা ভালোবাসার কাঙাল, এই জন্যই কি তাকে নিজের কাছে আঁকড়ে রাখতে চায়। ততক্ষণে ঝুমের খাওয়া শেষ। মেহরুন্নেসা ভালো করে ঝুমের মুখ মুছে দিয়ে উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। মেহরুন্নেসাকে যেতে দেখে ঝুম তার হাত ধরে বসে। আন্টি, কাল ওভাবে করার জন্য আমি দুঃখিত।
আমি যা করেছি নিজের অজান্তেই আপনার মনে কষ্ট দেওয়ায় আমার খুব খারাপ লাগছে। আমায় ক্ষমা করবেন না আন্টি? তার চোখে পানি। মেহরুন্নিসা বা হাতে ঝুমের চোখের পানি মুছে দিয়ে আলতো হাসে। যা হয়েছে ভুলে যান ঝুম। ভাবুন অতীতে কিছু হয়নি, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনার থেকে কিছু কেড়ে নিল তার থেকে আরও বেশি দেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যা দিচ্ছেন তা গ্রহণ করে নিন। সে জানে আপনার জন্য কোনটা ভালো। আপনি এখানে আমার সায়ানের কাছে ভালো থাকবেন, মিলিয়ে নিন। আর আমি চাইবো এবার থেকে আমাকে আন্টি বলে পর না ভেবে আপন মনে করে নিন। এটা পুরোটাই আপনার উপর ছেড়ে দিলাম, জোর করছি না। যদি খুব একটা সমস্যা না হয় তাহলে আন্টি বলবেন না, ঠিক আছে? ঝুম মাথা নাড়লো। মেহরুন্নিসা চলে গেল, কিন্তু রেখে গেল ভাবুক ঝুমকে। অতীত বলতে মেহরুন্নিসা কি বুঝিয়েছে? গতকালের কথা নাকি তার অতীত জীবন সম্পর্কে কিছু জানি তিনি? ঝুম বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। সে ধীরে ধীরে নিজের নিয়তি মেনে নিয়েছে, কিন্তু ভয় হয় আবার না কোনো অনর্থ হয়। সায়ানকে যতটা অসভ্য ভেবেছিল ততটা অসভ্য সে না। সে তার কথা রেখেছে। সেদিনের পর সায়ান তাকে ছুঁয়ে দেখেনি, এমনকি বিরক্ত করেনি। স্বাভাবিক ছিল সবটা। হয়তো সে অত খারাপ না, তার সাথে একটা জীবন পার করে দেয়াই যায়। তাছাড়া কোথাও না কোথাও সেদিনের পর সায়ানের জন্য তার ভীষণ মায়া হয়। সারাদিন সে ঝুমের আশেপাশে ঘোরে। ঝুমের মনোযোগ যে অসম্ভব ভালোবাসা নিয়ে তাকায় ঝুমের পানে। ঝুমের ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কিন্তু বলা হয় না। বুকের ভিতর ভালো লাগার জোয়ার বয়ে যায়। আজ সে অনেক দিন পর শাড়ি পরেছে। মেহরুন্নিসা হালকা গয়না পরিয়ে দিয়েছে, চুলগুলো রোজকার মতো খোপা করা। এভাবে তাকে সত্যি বুবু লাগছে। বেখেয়ালিতে সে বুঝতেই পারল না সায়ান সেই কখন থেকে তৃষ্ণার্থের মতো দেখেই যাচ্ছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ সায়ানের গলা শুকিয়ে গেল। এই মেয়ে তাকে মেরে ফেলেই শান্তি পাবে। হ্যাঁ, তো বেখেয়ালি কেন? ঝুম সায়ের আঁচল সরে গিয়ে পাতলা চিকন সফেদ পেটখানা যেন উকি দিয়ে সায়ানকে কাছে রাখলো। ভয়ে সায়ান ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। এখন সে কিছু করলে ঝুম তাকে তখন অসভ্য বলবে, তার কথার খিলাফ হবে, যা সে একদম চায় না। অথচ তাকে উস্কে দিল কে? তার কি কোনো দোষ হবে? হবে না। যত দোষ সব সায়ানের। পাশার নারী। ধূপধাপ পা ফেলে বাগানের দিকে চলে এসে দেখলো আহির সেখানে আগে থেকে উপস্থিত। সায়ানকে দেখে দেখা গেল হনহনিয়ে আসছে। আহির তাকে ওভাবে আসতে দেখে অবাক হয়ে কিছু বলবে, তার আগেই সায়ান ধপ করে গাছের উপর হাত পা ছড়িয়ে শিব বলল, ধুর বেটা, বিয়ে করো শান্তি নেই। বউকে সেজে গুজে নিজের আশেপাশে ঘুরঘুর করতে দেখলেই সারা শরীরে শ্বশুর লাগে, অথচ বউ আমায় দেখলে 100 হাত দূরে থাকে। এতক্ষণে কাহিনী বুঝতে পারে আহির। তার কথা শব্দ করে হেসে উঠে মাটিতে গড়াগড়ি খেয়ে বলল, আরো করো জোর করে বিয়ে। সায়ান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু আহিরের হাসি থামলো না। হাতি কাঁধে পড়লে চামচে গলা লাথি মারে। সায়ানের কথায় আহিরের হাসি বাড়লো, বই কমলো না। এদিকে দুই ভাইকে মাটিতে গড়াগড়ি খেতে দেখে উপর থেকে ঝুম অবাক হয়ে ভাবলো, এদের দুজনের মাথার তারিখে ছেঁড়া সম্ভবত। অদ্ভুত সব লোক তার পাশে। সে পা বাড়িয়ে ঘরে চলে গেল। স্যার নজর ঘুরিয়ে উপরতলা বারান্দা তাকিয়ে দেখতে পায় ঝুম নেই। আহির তার দৃষ্টি বরাবর তাকে কিছু দেখতে না পেয়ে বলল, কি? হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে আহির, অথচ সে এখনো মেনে নিতে পারেনি আমাকে। তাকে যে নিয়ে যাবো সাথে, তাও হতে যাবে না। বিয়ে করার পর বুকে ব্যথা কমার বদলে বেড়েছে। তার কণ্ঠ বড্ড উদাসীন। সায়ান এভাবে আর পারছে না। জীবনে প্রথমবার তার আফসোস হচ্ছে হঠকারিতা নেওয়ার সিদ্ধান্তের জন্য। আরও একটু ধৈর্য ধরলে হয়তো ভালো হতো, কিন্তু এখন কিছুই করার নেই। যা হওয়ার হয়ে গেছে, এখন ভোগ করা ছাড়া উপায় নেই। আহির হয়তো বুঝলো তার অস্থিরতা। এত ভেবো না সায়ান, সময় দাও, যখন ঠিক হওয়ার হয়ে যাবে। তাছাড়া ঝুম বুদ্ধিমতী মেয়ে, পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে জানে। দেখবে সে মানিয়ে নেবে তোমার সাথে। আহিরের মুখে আবারও ঝুম ডাক শুনে সায়ানের চোখ মুখ কঠিন রূপ ধারণ করলো। আহিরকে শাসিয়ে বলল, আর একবার তোমার মুখে ঝুম নাম শুনলে এর পরের বার ওয়াটার থেরাপি তোমার উপর অ্যাপ্লাই করবো। ভাবি ডাকবে আমার বিবেচনকে, বুঝছো? বাহ, দারুণ। বউ পেয়ে এখন ভাই শত্রু? ঠিক আছে ঠিক আছে, দেখবো কতদিন ভাই ছাড়া থাকতে পারো। যাই হোক,
আমি গ্যাংস্টারের মতো দেখতে হলে ওদের মতো কাজ কথা তোমার। কারণ কি? সুযোগ পেয়ে খোঁচা দিতে ছাড়লো না আহির। সায়ান বুঝলো আহির শোধ নিচ্ছে। যাদের সাথে ডিল করতে হয় তাদের মতো না হলে কি চলে? তাও ঠিক। যেতে হবে কবে? এখানে যে কাজে এসেছিলে হয়ে গেছে? হয়ে গেছে বলে যেতে হবে? হসপিটাল থেকে হয়তো ক্যাম্পে যেতে হবে। ক্যাম্পের কথায় অবাক হলো আহির। আবার গতবার কি অবস্থা হয়েছিল এখনো ভুলেনি সে। কোথায়? কুপওয়ারা। কাশ্মীর কুপওয়ারা? সায়ান আহিরের দেখা দেখি উঠে বসে। হুম। শায়ান, আর ইউ ম্যাড? লাস্ট বার ক্যাম্পে কি হয়েছিল নিশ্চয়ই ভুলে যাওনি? এখন তোমার বিয়ে হয়েছে, বউ আছে, ভুলে গেলে চলবে না। সায়ান জানে এখন তার সাথে ঝুম জড়িয়ে, কিন্তু কিছু করার নেই, এটাই তার কাজ, সে করতে বাধ্য। এটা আমার কাজ আহির। ওখানে বর্তমানে পরিবেশ খুব খারাপ। ইমিডিয়েট ওখানে ডক্টর লাগবে। সেনারা ছাড়াও সাধারণ জনগণ আঘাতপ্রাপ্ত। কিন্তু ঝুম? সায়ান চোখ গরম করে তাকালো, দ্রুত নিজের ভুল শুধরে বলল। মানে ভাবিকে কি বলবে? ওখানে বর্তমানে পরিবেশ খুব খারাপ। ইমিডিয়েট ওখানে ডাক্তার লাগবে। আপাতত তুমি ছেড়ে এই ব্যাপারে কেউ জানতে পারলে তোমাকে আমি ক্যাম্পে নিয়ে কাইসারের মতো আদরের ব্যবস্থা করব। আহির করুণ চোখে চাইলো সায়ানের পানে, কিন্তু দয়া মায়াহীন মানবের কিছু যায় আসলো না। যাচ্ছ কবে? নেক্সট উইক। ঝুম অনেকক্ষণ ধরে ক্যাবিনেটে উথাল পাথাল করে পড়ার জন্য জামা খুঁজছে। তার আজ নিকটস্থ এক সি বিচে যাবে। এরই মাঝে সবাই জেনে ফেলেছে সায়ানকে যেতে হবে, তাই ইশাল আর সাদো আজ তাদের সাথে সেখানে যাবে। তাছাড়া আহির, মিশাল আর আয়ানও যাচ্ছে তাদের সাথে। শুধু সারা যাবে না, যেহেতু তার প্রেগনেন্সির প্রায় শেষ সময়ে চলেছে, তাই এই সময় তার যাওয়া ঠিক হবে না। যদিও সারার জন্য তাদের মন খারাপ হচ্ছিল, তখন সারা নিজেই বল আপাতত যেন তার আগে ঘুরে আসে। বাবু পৃথিবীতে আসলে সবাই আবারও একসাথে কোথাও গিয়ে ঘুরে আসবে। এইসব কথা ভাবতে ভাবতে ঝুম জামা খুঁজে যাচ্ছে। তার একটাও পছন্দ হচ্ছে না, পুরো রুম এলোমেলো করে ফেলেছে। সায়ান সেই কখন থেকে গালে হাত দিয়ে দেখে যাচ্ছে তাকে। মেয়েটা আগের থেকে মিলে গেছে সকলের সাথে। আগের মতো মুখচোরা ভাব নেই, সর্বক্ষণ হাসি খুশি আর দুষ্টুমিতে মেতে থাকে। এখন তার মাঝে চঞ্চলতা খুঁজে পাওয়া যায়। শুধু কি তাই, আজকাল তো সায়ানকেও পাত্তা দেয় না, ভয় পায় না। এই তো গতকাল রাতের কথা, ঝুম হঠাৎ বললো সে এই রুমে থাকবেই না, তার সাথে ঘুমাবেই না। শুনে সায়ান ভীষণ রকম খেপেই গেল। এমনিতেই বউ ছেড়ে যেতে হবে বলে তার কষ্টের শেষ নেই, এখন আবার এই মেয়ে নতুন কাহিনী শুরু করেছে। কারণ জিজ্ঞেস করলে বলেছে ঘুমের মধ্যে নাকি সায়ান তাকে কোলবালিশ বানিয়ে শরীরের সব ভার ঝুমের উপর ছেড়ে দেয়। তার ওই 80 কেজির পাথর শরীর নিয়ে ঝুমের 48 কেজি রোগা পাতলা শরীরটাকে চেপে আলু ভর্তাই করে দেয়, যার ফলে ঝুমের ঘুম হয় না, নিঃশ্বাস নিতে পারে না, সারা শরীর ব্যথায় বিষ হয়ে থাকে। ভাবা যায় এইসব কথা কেমনে বলে মেয়েটা। এই নিয়ে ঝুমের আগে অনেকবার বলেছে সায়ানকে, কিন্তু সায়ানেরই বা কি দোষ? এমন নরম সরম বউ থাকলে একটু একটু এমন হওয়া কি ভুল? সে তো চেষ্টা করে, কিন্তু কিভাবে যেন চলে যায় বউটার কাছে। তারপর সকাল হলেই যুদ্ধ লেগে যায় দুজনের। কাল রাতেও এই নিয়ে শুরু হলো। ঝুম কিছুতেই সায়ানের সাথে থাকবে না এক ঘরে। সায়ান এত করে বুঝালো, শুনলই না। শেষে দিল এক ধমক, ব্যাস কাজ হয়ে গেল। ধমক খেয়ে ঝুম মুখ ফুলে কাদো মুখে ফুলে পেঁপে রইল। এত বলেও তাকে দিয়ে একটা কথাও বের করানো গেল না। তারপর বারবার ক্ষমা চেয়েও যখন লাভ হলো না, শেষে সায়ান কানে ধরে ক্ষমা চাইলে ঝুম মানল, কিন্তু শর্ত দিল আজ যদি সায়ান তাকে ঘুমাতে না দেয় তাহলে সে ইশালের ঘরে চলে যাবে। কথা দিলেও সায়ান তা রাখতে পারেনি। ঠিকঠাক ঝুমের কাছে চলে গিয়েছিল। সকাল হতে ঝুম সেই চোখ মুখ কুচকে রাগী চোখে সায়ানকে দেখেছে। বড় বড় চোখগুলো আরো বড় করে ভয়ানক দৃষ্টিতে তাকালো। সায়ান সত্যি ভয় পায়। এখন অবশ্য ঝুম সব ভুলে বসে আছে। অবশ্য তার সেসব মনে রাখার কথা সময় কোথায়? ইশালের সাথে দেখা হওয়ার খুশিতে সে দিশেহারা। দীর্ঘক্ষণ ঝুমের কাজ নীরবে দেখে সায়ান যেতে যেতে হুঁশিয়ারি দিয়ে গেল শাড়ি পরা যেন না হয়, কিন্তু ঝুম শুনল না। ঘন্টা খানেকের পর এসে দেখলো ঝুম শাড়ি পরেছে। এই মেয়ে তাকে জ্বালাতনের একটা সুযোগও হাতছাড়া করবে না। সায়ান যদিও বলে পূর্ব, সে বলে পশ্চিম যাবে। সায়ান জানে ঝুম
কেন এসব করে। সে ভেবেছে সায়ানকে বিরক্ত করলে সায়ান তাকে ছেড়ে দিবে, কিন্তু সে তো আর জানে না সায়ান তার এই চঞ্চলতা কত বেশি উপভোগ করে। তাছাড়া সে জানতো ঝুমকে যা বলবে তার উল্টোটাই করবে। তাতে ইচ্ছে করেই বলেছিল যেন শাড়ি না পরে। শাড়িতে ঝুমকে কি দারুণ লাগে। তাকে ঝুম জানে মেয়েটা বোকা, তার মন বুঝল না। বাড়ির সকলকে বলে তারা বেরিয়ে পড়েছে। 6 সিটের নিজস্ব গাড়ি নিয়ে তারা মূলত ক্লিফটন বিচ যাচ্ছে, যা তারেক রোড থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে। যেতে হয়তো 17 থেকে 20 মিনিট লাগবে। ঝুম ছাড়া এখানের প্রায় সবাই ক্লিফটন বিচে যাওয়ার হয়েছে, তাই সব থেকে উৎসাহী ঝুমকেই বেশি লাগলো। ঝুম, ইশাল আর মিশাল এক হওয়ার পর থেকে তাদের আর কেউ আলাদা করতে পারেনি। সেই যে তিনজনের গল্প শুরু হয়েছে শেষ হওয়ার নামই নেই। তারা তিনজন গাড়ির শেষে 2 সিটে বসেছে, যা নিয়ে সায়নের রাগের শেষ নেই। সে ছিল বইয়ের সাথে একান্ত কিছু মুহূর্ত কাটাতে, তাই ঝুমকে বলেছিল বিচে যাওয়ার কথা, কিন্তু সে কি করলো? সারা বাড়ির লোককে বলে বেরিয়েছে, সাথে যাওয়ার জন্য বিশেষ নিমন্ত্রণও দিয়েছে। তাই সায়নের মুখখানা দেখার মতো হয়েছিল। না পারছিল বউকে কিছু বলতে, আর না পারছিল সইতে। তাও মেনে নিয়েছিল সে, কিন্তু এখন কাজটা করলো কি? তাকে কত করে সায়ান বলল যেন ড্রাইভিং সিটের পাশে বসে, কিন্তু মেয়েটা তাকে আবারও পাতা না দিয়ে ইশাল মিশালের সাথে শেষে গিয়ে বসলো। এমন জায়গায় বসলো যেখান থেকে ফ্রন্ট মিরর দিয়ে ভালো করে দেখাও যায় না। সেই থেকে তার চোখ মুখ থমথমে ভাব। পাশে বসে আহির সেই কখন থেকে তাকে দেখে মিটিমিটি হাসছে। তাতে যেন আরও রাগ বাড়ছে সায়নের। রাগে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে ফিরে তাকিয়ে কয়েকবার আহিরকে ওয়ার্নিংও দেওয়া হয়ে গেছে, কিন্তু আহিরের থামার পাঁচও না। তার সায়নের এই করুণ অবস্থা দেখে দারুণ লাগছে। কোনো কিছুতেই পরোয়া না করা সায়ান একমাত্র ঝুমের কাছে কাবু হয়। এটা তার বেশ লাগে। বিকেল হওয়ার কারণে রাস্তায় ভালোই জ্যাম ছিল, যার দরুন ক্লিফটন বিচে পৌঁছতে তাদের 20 মিনিটের পরিবর্তে 38 মিনিট লেগে গেল। গাড়ি থেকে যখন নামলো তারা, তখন রোদে ছিটে ফোটাও নেই। প্রকৃতি এক নতুন রঙে সেজেছে। আকাশটা হালকা আকাশি রঙের, ঠিক তার নিচে উত্তাল সমুদ্রের ঢেউ। ক্লিফটন বিচ করাচির সবচেয়ে জনপ্রিয় ও সবার চেনা একটি সমুদ্র সৈকত। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং শহরের কেন্দ্রস্থল থেকে খুব সহজেই যাওয়া যায়, বিশেষ করে তারেক রোড বা বাড়ি রোড এলাকা থেকে, যেখানে বর্তমানে ঝুমের বসবাস। সূর্যাস্ত দেখার জন্য অসাধারণ স্থান। তাছাড়া এখানে উট বা ঘোড়ার পিঠে চড়ে মজা নেওয়ার সুবর্ণ সুযোগও রয়েছে। বেশ কিছু খাবারের ব্যবস্থাও এখানে রয়েছে। সাধারণত বিকেল থেকে রাতের সময়টুকু ক্লিফটন বিচে ভিড় বেশি থাকে, কিন্তু এই সময়টাতে ক্লিফটন বিচ অসাধারণ রূপ ধারণ করে বলে সূর্যাস্ত দেখতে সকলে এখানে ভিড় জমায়। যেমন ঝুমরে এসেছে, ছুটির দিন না হওয়ায় আজ ভিড় তুলনামূলক কম। ঝুম খুশিতে দিশেহারা। এত সুন্দর দৃশ্য সে কল্পনাও করেনি। পাকিস্তানে আসার আগে তারেক রোডের আশেপাশের এলাকা দর্শনীয় স্থান নিয়ে সে গুগলে সার্চ করেছিল। তখন সে এই বিচ নিয়ে অনেক কিছু জানতে পেরেছিল। আসার ইচ্ছে থাকলেও কখনো কল্পনা করেনি সত্যি আসতে পারবে। এত এত সুন্দর সুন্দর কেন পৃথিবী। ঝুম কার অপেক্ষা না করে পা বাড়ল সমুদ্রের দিকে। সায়ান তাকে যেতে দেখে গাড়ির চাবি আহিরের দিকে ছুড়ে দিয়ে পার করার নির্দেশ দিল। পরপর সেও ঝুমকে অনুসরণ করে দূরত্ব বজায় রেখে ঝুমের পিছু নিল। মেয়েটাকে সে একা ছেড়ে দিল নিজের মতো করে, কিন্তু ঝুমের স্বাদ ছাড়ল না। সকলকে পিছু ফেলে ঝুম নিজের মতো দুনিয়াবি সব চিন্তা ভুলে হেঁটে চলো অনেক দূর। হাঁটতে হাঁটতে মানুষের ভিড় ছেলে তার জনমানবহীন এরিয়ায় চলে গেল। ঝুম যখন বুঝতে পারলো, চোখে মুখে ভয় নিয়ে আশেপাশে তাকালো, দেখতে পেল তার থেকে কিছুটা দূরে সায়ান দু পকেটে হাত গুজে তার পানে তাকিয়ে। তার চোখ দুটো যেন ঝুমকে বলছে, ভয় নেই, আপনি নিজের মতো আনন্দ করুন, আমি আছি আপনার পাশে। ঝুম জানে সায়ান যতক্ষণ আছে তার কোনো কিছুতে ভয় পেতে হবে না। সে স্মিত হেসে পায়ে দেয়া জুতাটা খুলে হাতে নিল। তাকে জুতা হাতে নিতে দেখে সায়ান এগিয়ে এসে ঝুমের হাত থেকে জুতোটা নিজের হাতে নিয়ে চোখের ইশারায় যেতে বলল। ঝুমের তখন নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছিল, কেউ তাকে এতটা যত্ন নিচ্ছে তার বিশ্বাস হয় না। বুকের ভেতর খুশির ফোয়ারা বয়ে বেড়াচ্ছে, চোখে মুখে অন্যরকম দ্যুতি ছড়িয়ে পড়ল। এক হাতে শাড়ির আঁচল আর অন্য হাতে কুচি সামলে সে ছুট লাগালো সমুদ্রের দিকে। শাড়ির নিজেও প্যান্টের নিচের অংশ কিছুটা তুলে নিজের জুতাটাও পাশে বালুতে রেখে এক হাতে ঝুমের জুতা নিয়েই ঝুমের পাশে পাশে দাঁড়িয়ে ঝুমকে দেখতে রইল।
তার দেখা সেই চুপচাপ গুমড়ে মরা মেয়েটা আর নেই। এখন ঝুম নিজের মাঝে লুকানো চঞ্চলতা দেখায়, সায়ানকে রাগ দেখায়। ঝুমের মাঝে যে পরিবর্তন এসেছে তা কি মেয়েটা বুঝতে পেরেছে? মেয়েটার শাড়ির নিচে অংশ ভিজে একাকার, আবেগে আপ্লুত ঝুম দিক বিদিক ছুটে চলছে। অনেক পর সে হাঁপিয়ে গেল। সায়ানের কাছে ফিরে এসে পড়ল। ডক্টর, পানি খাবো? শ্যান তাকে দেখলো ঘামে ভেজা মুখখানা। শেষ বিকেলের কমলা রোদে কি চমৎকার না লাগছে তাকে, অসাধারণ। বাম হাতে তখনও ঝুমের জুতো জোড়া, ডান হাত তুলে শার্টের হাতা দিয়ে খুব আহ্লাদে সযত্নে ঝুমের নাকের ঘাম মুছে দিল, যেন ঝুম কোনো বাচ্চা মেয়ে। এমন কাজে ঝুম খিলখিলি হেসে উঠল। শ্যান তখনও হাপুস জানে ঝুমকে দেখছে। কি ভীষণ সুন্দর হাসি। এগিয়ে এসে ঝুমের বাঁ হাত নিজের ডান হাতে আঁকড়ে নিয়ে এগিয়ে গেল। ঝুম দেখতে পেল শ্যানের অনাদরে পড়ে থাকা জুতোটা সে পায়ে পড়েছে। তারপর নিজে ঝুমের সামনে বসে হাত বাড়িয়ে দেয় ঝুমের পায়ের দিকে। কি হচ্ছে বুঝতে পেরে ঝুম দূরে সরতে চাইল, কিন্তু সায়ান এবার তা হতে দিল না। এক হাতে পা ধরে অন্য হাতে তালু দিয়ে ঝুমের পায়ের তালুর নিচে থাকা বালুগুলো সযত্নে সহকারে মুছে দিয়ে একে একে দুপায়ে জুতা পরিয়ে দিল। বিস্ময়ে ঝুম কথা বলতে ভুলেই গেল। এসব কি সত্যি বাস্তব? এমনও কি হয় এত ভালোবাসা তার জন্য? কিন্তু কিভাবে সে বুঝতে পারছে না। সায়ানকে সে যত দেখে তত অবাক হয়। ভালোবাসতে চায় কিন্তু ভয় হয়, খুব ভয় হয়। ভালোবাসা পেয়েও যদি হারিয়ে ফেলে, এই ভয়ে সে আগাতে পারে না। নয়তো এমন একটা পুরুষকে নিজের করে পাওয়া সব মেয়েরই স্বপ্ন থাকে। এই মানুষটাকে ভালো না বেশে থাকা যায় না। ঝুমও পারছে না, তবু জোর করে চেষ্টা করে যাচ্ছে। ঝুম বুঝতে পারছে বেশি দিন এই লোকের কাছে নিজেকে সমর্পণ করার যা শুরু করেছে লোকটা। তারা তখন সকলের কাছে আসলো। তখন দেখতে পেল ইশাল, সাদ, মিশাল, আয়ান উটের পিঠে চড়ে বেড়াচ্ছে। দারুণ দৃশ্য। তার চোখ প্রফুল্ল। সায়ান কোথা থেকে এক বোতল পানি এনে বোতলের ঢাকনা খুলে ঝুমের হাতে দিয়ে বলল, উঠবেন বেবিজান? ঝুম স্মিত হেসে মুখে পানি নিয়ে দুই দিকে বারবার মাথা নেড়ে বুঝালো উঠবে না। তার ভয় করে, বাবা যদি ওইখান থেকে একবার পড়ে যায় তার কোমরের হাড় একটাও জীবিত থাকবে বলে মনেই হচ্ছে না। সায়ান বুঝলো ঝুম ভয় পাচ্ছে, তাই আর জোর করলো না। এমনিতেও সে চায় না তার বউ এতগুলো মানুষের মাঝে উটের পিঠে চড়ে বেড়াক। সেদিক থেকে ঝুমের উত্তর খুশি হলো সে। অন্য হাতে আনা ঝালমুড়ি প্যাকেটটা ঝুমের হাতে ধরিয়ে দিয়ে পানির বোতলটা নিজের হাতে নিল। ঝুম ওদের দেখতে দেখতে মুড়ি খেতে লাগলো। আহিরকে দেখা গেল কিছু দূরে উদাস নয়নে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। সায়ন এক পলক আহিরকে দেখে আবারও ঝুমের পানে তাকালো। মেয়েটা কৌতূহলী দৃষ্টিতে উটের পিঠে চড়া বসা ইশালকে দেখছে, যে সামনে চেঁচিয়ে চেঁচিয়ে সাদকে বকছে। ইশাল একদম উঠতেই চায়নি, ভয় পায় সে। তাও সাদ জোর করলো একসাথে ওঠার জন্য, তাই বকাও খাচ্ছে সে। ওদের দেখে ভীষণ হাসি পেল ঝুমের ছোটে হাসি দেখে সায়নের বুকেও শান্তি শান্তি লাগে। মেয়েটা ইদানিং হাসে, রয়েছে হাসলেও হাসে তো যা আগে দেখা যেত না। হাসলে কি যে মিষ্টি লাগে তা সে কাউকে বোঝাতেই পারবে না। ঝুম যখন হাসে তখন তার দুগালে মিষ্টি দুটো চুল পড়ে, যাতে তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। সায়ান তখন তাকে শুধু দেখতেই থাকে। তারা বাড়িতে ফিরল রাত 8টা নাগাদ। সূর্যাস্তের মিষ্টি দৃশ্য দেখে তারা আরও কিছুক্ষণ আশেপাশে ঘুরে ফিরে খেয়েছে। মিশাল, ইশাল আর আয়ান মিলে এটা ওটা কিনেছে। ঝুম বরাবরই নীরব। সায়ান বার কয়েক বলল কিছু কেনার হলে কিনতে, এমনকি রুপি ভর্তি ওয়ালেটটাও ওর হাতে তুলে দিল। তা দেখে আশেপাশে সবাই ওর দিকে কেমন করে যেন তাকালো। ইশাল সাদের কাঁধে ধাক্কা দিয়ে বলল, দেখো দেখি কিছু শেখো। বখাটে আহিরটা আরো এক ধাপ এগিয়ে তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসলো। ঝুম যে কি লজ্জায় পড়েছিল তখন, অথচ কাজটা করে সায়নের মাঝে ভাবাবেগ দেখাই গেল না। তার মতে সে ঠিক করেছে। তার সব কিছুর একমাত্র হকদার তার বউ যদি ওয়ালেট ফাঁকা করেও দেয় তা তো তার কিছু যায় আসে না। অথচ তার বউ ওয়ালেট ফাঁকা করার তো দূরের ব্যাপার, ওয়ালেটটা ধরে সে যে মাথা নিচু করলো আর তার দিকে ফিরেও চাইলো না। এতে লজ্জার কি আছে? সায়ন বুঝলোই না। যা বুঝলো তা হলো তার ভবিষ্যৎ অন্ধকার। তার আন্ডিকে আনতে তাকে অনেক বেশি কাঠখড় পোড়াতেই হবে। মনে মনে বলেও ফেলল, তোদের আসার সময় আরো কয়েক বছর পেয়েছিল ওর বাপ।
যদিও তারা বাইরে ঘুরছে, কিন্তু রাতের খাবারটা সকলে একসাথে বাড়িতেই খেলো। ইসাল আর সাদ আজ এখানেই থাকবে। খাওয়া শেষ হলে ঝুমকে আর পাওয়াই গেল না। এতগুলো দিন পর ইসাল আর ঝুম এক হয়েছে, তাদের আলাদা করার সাধক সায়ান বুঝেছিল এমন কিছুই হবে, তাই বিশেষ বাধা দিল না। কিন্তু রাত যখন বাড়তে বাড়তে একের কাছে পৌঁছলো, তখন সে অস্থির। এতক্ষণ বউ ছাড়া সে থেকেছে, এই তো অনেক। এখন তার ঝুমকে চাই। চট জলদি রুম ছেড়ে বেরিয়ে পড়লো ইসালের রুমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সে অবাক, সে ছাড়া সকলে আড্ডা দিচ্ছে, এমনকি আহিরও উপস্থিত। মানে কি ইতরগুলো তার বউকে এখানে রেখে তাকে বউ ছাড়া একা রাখা ধান্দা করছিল নাকি? খেপে গেল সে। কথা নেই বার্তা নেই, বড় বড় কদমে ঝুমের পাশে গিয়ে দাঁড়ালো। সকলের দৃষ্টি তখন সায়নের দিকে, আর সায়ান ঝুমকে চোখ দিয়ে ভস্ম করে দিতে ব্যস্ত। আর কিছু বলতে মুখ খোলার আগেই সায়ান তার লম্বা শক্ত পেঁচানো পুরুষালী হাতে ঝুমকে কোলে তুলেই নিল। ফিরে যেতে যেতে বলে গেল, রাত অনেক হয়েছে, তাই আমার বিবেচনকে নিয়ে যাচ্ছে। গুড নাইট। সকলেই হতভম্ব সায়ানের এরূপ দেখে। আগেই বলেছিলাম যেতে দাও ওনাকে। সায়ান আসলে নাক কাটা যাবে, শুনলে কেউ আমার কথা? ইসাল এখনো তার অবাকতা খাটাতে পারেনি। সায়ানকে সে এভাবে কখনো দেখেনি। তারা সায়ানকে ভয় পায়, কিন্তু আজকে সায়ান অন্যরকম ছিল, আলাদা একটা মানুষ। এসব কি ঝুমেছ না? ইসাল ওভাবেই থম মেরে বলল। তাই বলে এভাবে এত পরিবর্তন কিভাবে সম্ভব? আহির কথা বাড়ল না। এরা তো আর জানে না ঝুমের জন্য সায়ান কি কি করে। জানলে এই প্রশ্ন করতোই না। সে ওখানে বসে না থেকে বেরিয়ে গেল। অসভ্য অসভ্য অসভ্য। আচ্ছা। বলেই বিছানায় নামিয়ে দিল ঝুমকে। ঝুম ভীষণ রেগেছে, পারে না রাগে চেঁচাতে। এই লোক পেয়েছে কি তাকে? মানিজ্যতের কিছু রাখলো না? যখন যা মন চায় তাই করে যাবে। রাগে ফুসফুস করতে করতে শুয়ে পড়ল ঝুম। সায়ান ঘরে লাইট বন্ধ করে তার পাশে এসে ঝুমের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। ঝুম তার দিকে পিঠ দিয়ে শুয়ে। কাল আমি চলে যাচ্ছি। কাল? কিন্তু তার তো আরও দুদিন থাকার কথা ছিল। চট করে ঝুম পাশ ফিরে সায়ানের দিকে ফিরল। তার চোখে মুখে প্রশ্ন। অফিসিয়াল মেল এসেছিল গতকাল রাতে, আগামীকালই যেতে হবে। তার মানে এই জন্য সায়ান ঘুরতে নিয়ে গিয়েছিল, কারণ কাল সে চলে যাবে বলে। বুকের ভিতর কেমন করে উঠল ঝুমের। কাল চলে যাবে লোকটা, তারপর কি এই ঘরে তাকে একা থাকতে হবে? সায়ান আর থাকবে না তার সাথে। বুকটা পুড়ে যাচ্ছে কষ্টে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না ঝুম। সায়ান হয়তো কিছু শুনতে চেয়েছিল তার থেকে, কিন্তু না, মেয়েটা একটা কথাও বলো না। হঠাৎ করে বছর অভিমান হলো সায়ানের। প্রতিবার সেই কেন চেষ্টা করে যাচ্ছে, কেন ঝুমের তরফ থেকে কোনো বার্তা আসছে না? সে কি জোর করছে ঝুমকে? করছেই তো, নাহলে কেন ঝুম তার থেকে দূরে থাকার পায়তারা করবে? সায়ান আর একটা কথাও বলো না। এবার সে ঝুমের দিকে পিঠ দেখি শুয়ে পড়ল। সায়ান পাশ ফিরতেই এতক্ষণে ধরে রাখা ঝুমের চোখে অশ্রু জমাগুলো এবার বেরিয়ে এলো। সকাল থেকে ঝুম সায়ানের পিছু নিয়েছে। ছোট ছোট পায়ে সায়ান যেদিকে যাচ্ছে, পিছু পিছু সেও সেই দিকে যাচ্ছে। সায়ান দেখেও বিশেষ আমলও নিল না। সে নিজের মতো করে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যাগ ভর্তি করলো। ঝুম অবশ্য বার কয়েক কথা বলার চেষ্টা করছিল, বলেছিল সে করে দিচ্ছে, কিন্তু সায়ানের তরফ থেকে আগ্রহ না দেখে মিয়ে গেল মেয়েটা। সায়ান ঠিক করেছিল রাতের দিকে বের হবে, কিন্তু কাল রাতের পর তার ভীষণ অভিমান হলো। অভিমান করেই সে সিদ্ধান্ত নিল বেলা থাকতেই চলে যাবে, যেই ভাবা সেই কাজ। তাই সব কিছু তৈরি করে নিল। মাঝে মেহরুনিসার কাছে গিয়ে অনেকক্ষণ বসেও ছিল। মাকে বুঝিয়ে বলল ঝুমের দিকে খেয়াল রাখতে। মেয়েটা ভীষণ নাজুক, খাওয়া দাওয়া করতে চায় না একদম। প্রায় রাতে তাকে বকে খাওয়াতে হয়। বারবার করে বলল রাতে যেন না খেয়ে ঘুমাতে না চায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে। মেহরুনিসা তখন নীরবে এসেছে। ছেলে তার একদম বাবার মতো যত্নশীল হয়েছে। যাওয়ার আগে নিজেদের থাকার রুমে আবারও আসলো সায়ান। ঝুম বিছানায় একবারে চুপটি করে বসে, তার মুখশ্রী ফ্যাকাশে, বিরহ বেদনা চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট। সায়ান বুঝলো, তাও কিছু বলল না। সে একা কেন পড়বে? এবার না হয় ঝুমু একটু পুরুক, বুঝুক সায়ানের কত কষ্ট লাগতো। সায়ানকে আসতে দেখে উঠে দাঁড়ায় ঝুম। কিছু বলতে চায়, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয় না। সায়ান তাকে পাশ কাটিয়ে ক্যাবিনেট খুলে কিছু একটা বের করে ঝুমের সামনে ধরে। এটাই তো আপনার ফোন, তাই না? পাসপোর্ট আমি নিজের কাছে রেখেছিলাম, কিন্তু আপনার ফোনের ব্যাপারে আমি তখন জানতাম না। আপনি বলার পর হলরুমে খোঁজ লাগিয়ে পেয়েছে, যদিও পরবর্তী দিনগুলোতে আমার কাছে ছিল, এর জন্য আমি দুঃখিত।
চোখে চোখ রেখে দৃঢ় গলায় জানলো সায়ান। ঝুম তখন অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল। সায়ান ঢিল মেরে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। কয়েক পলক ঝুমকে দেখলো ভালো করে, তারপর এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর কতদিন দেখা হবে না কে জানে। এভাবে আবার জড়িয়ে ধরতে পারবে তো সে? এই প্রথমবার ক্যাম্পে যেতে তার বুক কাঁপছে, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলবে। এমন কি ঝুমের জন্য? ঝুম চাইলো বিপরীতে শায়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু দ্বিধা বলতে পারল না। শায়ান খুব ভালোবেসে ঠোঁট ছোঁয়ালো ঝুমের কপালের মধ্যভাগে। অনেকটা সময় নিয়ে ওভাবে দাঁড়িয়ে রইল দুজন, উপভোগ করলো এই সময়টা। ভালো লাগায় দুজনের মন ভরে গেলেও কেউ একটা কথাও বলল না। অনেকক্ষণ পর শায়ান বলল, আমাকে ক্ষমা করে দেবেন আরিবা। আপনার সাথে অনেক অন্যায় করেছে, জোর করে বিয়ে করেছে, নিজের কাছে বেঁধে রেখেছে। সব কিছুর জন্য ক্ষমা চাইছি আমি। জানি না আবার আমাদের দেখা হবে কিনা। যদি ফিরে আসে তাহলে আপনি পুরোটাই আমার। তখন চাইলেও আমি আপনার একটা কথাও শুনবো না। আর যদি ফিরে না আসে তাহলে আপনার পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন। তখন না আপনি নিজের দেশে চলে যাবেন, কেমন? হঠাৎ ঝুমের বুকের মাঝে কিছু একটা হলো। সে ডান হাতে শায়ানের পরিপাটি করে পরা সাদা শার্টের মুঠো করে ধরলো। ভয় করলো তার, ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। কি বোঝাতে চাইছে লোকটা? কোথায় যাবে? ঝুম ব্যস্ত হয়ে প্রশ্ন করলো। আপনি কোথায় যাচ্ছেন ডক্টর? এখন সিএমএইচে যাচ্ছে। স্বস্তি নিঃশ্বাস ছাড়লো ঝুম। সায়ান আর দাঁড়ালো না, ব্যাগ তুলে বেরিয়ে গেল। ঝুম দাঁড়িয়ে দেখলো, কিন্তু বলতে পারলো না, আমাকে ছেড়ে যাবেন না ডক্টর, আমাকে নিয়ে যান। বলা হলো না তার আদৌ। আর বলতে পারবে কি? ভাগ্যে কি লেখা আছে ঝুম আর সায়ানের? সায়ান গিয়েছে আজ 7 দিন। সেদিন যাওয়ার পর থেকে সে আর ঝুমের সাথে যোগাযোগ করেনি। প্রথম দিন ঝুম নিজেকে সামলাতে পারলো, তারপর থেকে মনটা সায়ানের জন্য কাঁদছে। ফোন থাকলেও ঝুম শায়ানকে কল করতে পারছে না, কারণ তার কাছে শায়ানের ফোন নাম্বার নেই। এসে এই কথাটা কাউকে বলতে পারছে না। এতগুলো দিন একসাথে থাকার পরও শায়ানের নাম্বার নেই, জানলে কে কেমন ভাবে নেবে, এই ভয়ে ঝুম কারো কাছ থেকে চাইছেও না। জড়তা কাজ করছে শায়ানের ঘরে। তার আজকাল মন চেকে না। যতক্ষণ ওই ঘরে থাকে ঝুম ছটফট করে। শায়ানকে খুব মনে পড়ে, তাই যত পারে কম কম থাকে ওখানে। বর্তমানে সে বাড়ির ছাদে অবস্থান করছে। সূর্য ডুবেছে অনেকক্ষণ, চারিপাশ নিস্তব্ধ অন্ধকার, ঠিক ঝুমের মনের মতন। আকস্মিক পাশে আহির এসে বসল। আহিরের উপস্থিতি বুঝেও বিশেষ আমলে নিল না ঝুম। তার এখন এই ছেলের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, মন ভালো নেই তার। দীর্ঘক্ষণ কেউ কথা বলল না, নিশ্চুপ আধার দেখে গেল। অতঃপর আহির গলা পরিষ্কার করে বলল, সায়ানকে মিস করছেন? ঝুম পাশ ফিরে চাইলো, কিন্তু কিছুই বলো না। আহির দেখলো মেয়েটি এখন আর আগের মতো নেই। এই সপ্তাহ আগেও যে উজ্জ্বলতা ছিল, যে চঞ্চলতা ছিল, তা যেন হারিয়ে গেছে কোথাও। মনের কথা সময় থাকতে বলতে হয়, মানুষটা না থাকলে তখন হাজার বলেও লাভ হয় না। ঝুম তাকিয়ে থাকলো, তার চোখে পানি। আহির বুঝলো হয়তো, দৃষ্টি ফিরিয়ে দূর আকাশ পানে তাকিয়ে অন্যরকম ব্যথিত গলায় বলল, জানেন ঝুম, আমি একজনকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, কিন্তু শুধুমাত্র নিজের হেয়ালি আর অবহেলায় তাকে হারিয়ে আজ আমি নিঃস্ব। ঝুম অবাক হয়ে দেখলো আহিরকে। আহিরের চোখে কি নিদারুণ কষ্ট, হারানোর বেদনা। এই ছেলেও বুঝি কাউকে ভালোবেসেছিল। কি এমন হয়েছিল তার সাথে? কি হয়েছিল? আহির হাসলো। ঝুম দেখলো তার চোখে চিকচিক পানি, অথচ ঠোঁটে কি দারুণ হাসি। আপনি আমাকে যেভাবে চেনেন আমি আগে এমন ছিলাম না। চুপচাপ স্থূল দেহের ছেলে ছিলাম। কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। সায়ান ছিল আমার একমাত্র বন্ধু। যখন সায়ান ক্যাডেট স্কুলে চলে গেল আমি তখন সম্পূর্ণ একা হয়ে গেলাম, গুমড়ে মরছিলাম। ঠিক সেই সময় যারা আমাদের স্কুলে অ্যাডমিশন নিয়ে আসে, ওর বাবা সরকারি চাকরিজীবী ছিল। প্রতি 2-1 বছরে দেশের এখান থেকে ওখানে যেতে হতো। তেমনই সেই সময় ওরা করাচি এসেছিল। শুরু থেকে ও আমার সাথে কথা বলতো, মিশতে চাইতো। আমি দূরে দূরে থাকতাম, কিন্তু যারার মতো মেয়ের থেকে বেশি দিন যে দূরে থাকা যায় না, আমিও পারিনি। টানা 2 বছর আমরা বন্ধু ছিলাম। তারপর বন্ধু থেকে একে 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 অপরকে ভালোবেসে ফেললাম। আমার মতো ফ্যাটি ছেলেকে যারার মতো স্কুল ক্রাশ মেয়ে ভালোবেসেছিল জানেন? মেয়েটা অসম্ভব ভালোবাসতো আমায়, আমার থেকেও বেশি ভালোবাসতো। ও আমাকে মানুষের সাথে বন্ধুত্ব করতে শেখালো, নিজেকে পরিবর্তন করতে শেখালো। মাত্র 1.5 বছরের মাঝে ওর পরিবার আমাদের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যায়। তারপর থেকে যারাকে অনেক অনেক মানবিক পরিস্থিতির শিকার হতে হলো। মেয়েটা তাও আমাকে ছাড়লো না। আমার মতো বেকার ছেলেটাকে বিয়ে করতেও রাজি ছিল। হাজারো ঝড় ঝাপটা পেরিয়ে আমরা পরিবারকে মানিয়ে নিয়েছিলাম।
এক্ষেত্রেও যারার অবদান ছিল বেশি। সব ঠিক ছিল জানেন। তারপর তারপর আমাদের জীবনে গ্রহণ লাগলো। যারার বাবার ট্রান্সফার হয়, ওরা অন্য শহরে চলে যায়। 2 বছর সব ঠিকই ছিল। না, ঠিক ছিল না। যারা ঠিক থাকলেও আমি ছিলাম না। আমি আমি শেষ করে দিয়েছি সব। আমি করেছি। যারা দূরে যাওয়ার পর আমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ক্যারিয়ার গড়ার নেশায় আমি আমার যারাকে একা করে দিয়েছিলাম। ও কাঁদতো, অভিযোগ করত, সময় চাইতো, কিন্তু আমার কাছে তখন ওর জন্য সময় ছিল না। আমার তখন বন্ধুর অভাব ছিল না। আমার দিন যাচ্ছিল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, ক্যারিয়ারের প্ল্যান করে। আর আবার যারা, ওর দিন যেত অপেক্ষা করে। জানেন, ও এত বলতো আমি বদলে গেছি। তখন আমি আমলে নিতাম না। বড্ড বিরক্ত হতাম রোজকার ঝগড়া ঝামেলায়। রেগে কথা বলতাম না, ফোন দিলে ধরতাম না। অথচ ও সারা রাত কাঁদত। 5টা বছর ও সব সহ্য করে গেল। তারপর আবার যারা ধীরে ধীরে বদলে গেল। একদিন জানতে পারলাম ওর বিয়ে। ও সেদিন একটুও কাঁদলো না জানেন, কিন্তু আমি কেঁদেছি। হারানোর ভয়ে কেঁদেছি। ক্ষমা চেয়েছি, কিন্তু ও ক্ষমা করলো না। কি বলেছিল জানেন? বলেছিল, তুমি কি আমার সে 5 বছরের কষ্ট, কান্না, অপেক্ষা ফিরে দিতে পারবে? যদি পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পারিনি, পারতাম না ফিরিয়ে দিতে। সেদিন আমি আমার যারাকে হারিয়ে ফেলেছিলাম। অন্য কারো বউয়ের সাজে দেখেছিলাম, অথচ ওর কোনো দোষ ছিল না। দোষ আমার ছিল। আমার করা অবহেলায় আমার যারা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। ও বলতো, আমি যদি না থাকি তুমি কাঁদবে। ওর কথা সত্যি হয়েছিল। আমি আজও কাঁদি। থাকতে মূল্য দিন। সায়ান আপনাকে ভীষণ ভালোবাসে ভাবি। যাওয়ার দিন আমায় ডেকে কি বলল জানেন? বলল, আহির, আমার বউকে একদম জ্বালাবে না। তোমার জন্য যদি উনি কাঁদে তাহলে আমি তোমাকে আস্ত রাখবো না। আমি কখনো সায়ানকে কারোর জন্য এতটা পাগল হতে দেখিনি। ওকে আর কষ্ট দেবেন না ভাবি। ঝুম কাঁদছে, খুব কাঁদছে। তার ভীষণ কষ্ট হচ্ছে আহিরের জন্য, যারার জন্য, এমনকি নিজের জন্য। আচ্ছা, সায়ান কি তাকে ছেড়ে যাবে? তাহলে তার কি হবে? ওই ঘরে যে মানুষটাকে ছাড়া ভালো লাগে না তার, সে অভ্যস্ত হয়ে গেছে মানুষটায়। হারানো ভয় ঝুমকে দারুণভাবে কাবু করলো, তাই তো সে শব্দ করে কেঁদে ফেললো। আহির ঝুমের আকস্মিক কান্নায় ভরকে গেল। কিছু বলতে নিবে তার আগে সায়ানের গলা শুনতে পেল। তোমাকে আমি খুন করে ফেলবো আহির। তুমি আবার আমার বিবেচনকে কাঁদালে। বারবার বারণ করার পরও তোমার সাহস হলো কিভাবে ওনাকে কাঁদানোর? আহির বিরক্ত হলো পচে। এই জামাই বউ দুইটাই পাগল, ভালো করতে গেলেও দোষী করেই ছাড়ে। আহিরের কানে সাদা চকচকে অ্যাপেল এয়ারপডস গোজা, যার সাথে সংযুক্ত আছে সায়ান। সে শুরু থেকেই সবটাই শুনছিল প্রযুক্তির মাধ্যমে। ভালো লাগছিল তার, কিন্তু শেষে ঝুমের কান্না তার মেজাজ খারাপই করে দিল। আহ ভাবি, কাঁদছেন কেন? আপনার পাগলা জামাই জানতে পারলে আমাকে খুন করবে। এমনিতেই ওয়ার্নিং দেয় শুধু। ঠিক করেই হেসে দিল ঝুম। আহিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। এখন আমি কি করব ভাইয়া? উনি তো আমার উপর রেগে আছে। যাওয়ার সময় কথা বলছিল না ঠিক করে। মেয়েটার কণ্ঠ ভীষণ রকম নরম। এই তো সুন্দর করে ভাইয়া ডাকলো যে আহির যেন গলেই গেল তখনই। কথা হয়নি? ঝুম মাথা নাড়িয়ে না বুঝালো। সে কি, কল দেয়নি ও? না। ঝুম আবার কেঁদে দিল। পাঁচজন লোক তার খোঁজ নেয়নি একটু। তাহলে আপনি দিতেন। দিব কি করে? নাম্বার নেই তো। আহির হতভম্ব। সায়া নিজের কপাল চাপড়ালো। এতদিন ভেবেছে ঝুম ইচ্ছে করে যোগাযোগ করছে না, কিন্তু এখন তো দেখছে ব্যাপারটা অন্যরকম। তার ভুল হয়ে গেছে। নাম্বারটা অন্তত দিয়ে আসা উচিত ছিল। আহির নিজের হতভম্বতা কাটিয়ে উঠে বলল, এতদিনে নম্বর জোগাড় করতে পারলেন না আপনি? আনবিলিভেবল। যাই হোক, আমি দিচ্ছি, আপনি কথা বলে নিন। ঝুম মাথা নাড়ালো। আপনার এই বখাটে লোক কি ছ্যাঁকা খাওয়ার পর থেকে নেওয়া ভাইয়া? বখাটে লোক? কোনটা বখাটে লোক? হ্যাঁ, ঝুম আহিরের লম্বা লম্বা চুলের ঝুটি করা অংশকে 2 আঙ্গুলের সাহায্যে টেনে টেনে দেখিয়ে বলল। কেন এগুলো? আহির হতভম্বে বাকরুদ্ধ হয়ে গেল। এই মেয়ে দেখছি তার সম্মানের ছিটে ফোঁটা বাঁচিয়ে রাখবে না। অপর পাশ থেকে সায়ানের হাসির শব্দ ভেসে আসলো। আহির চোখ মুখ কুঁচকে ঝুমকে ধমক দিতে গিয়েও নিজেকে সংযত রাখলো। দেখা যাবে এখন বকা দিলে এই মেয়ের জামাই তাকে হসপিটাল থেকে ফায়ার করে উড়িয়ে দিবে। ঝুম মেহরুনিসার কোলে মাথা রেখে শুয়ে আছে। মেহরুনিসার যত্ন সহকারে ঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে নানা রকম গল্প করে যাচ্ছেন। ঝুম সেসব শুনছে কিনা সে কে জানে। সে তো অন্য ভাবনায় বিভোর। ছাদ থেকে ফেরার সময় আহির ঝুমকে সায়নের নাম্বার দিয়েছিল। ঘরে ফিরে ভীষণ দ্বিধা নিয়ে সে সায়নকে কল দিয়েছিল, কিন্তু অপর পাশ থেকে কল ধরেনি কেউ।
ধরবে কি করে? তখন সায়ান ইমার্জেন্সি কনফারেন্সে ছিল, যেহেতু তারা দুর্লভ ঝুঁকিপূর্ণ এলাকায় যাচ্ছে, সুতরাং তাদের কিছু ইনস্ট্রাকশন দেয়া হচ্ছিল। 3বারের বার কল যখন ধরলো না, তখন ঝুমের ভীষণ মন খারাপ হলো। তারপর থেকে সে নিশ্চুপ, কিছু ভালো লাগছে না। মেহরুন্নেসার কথা মাঝে হঠাৎ ঝুমের ফোন বেজে উঠলো। তড়ক করে লাফিয়ে উঠলো ঝুম। নিশ্চয়ই সায়ান ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে স্ক্রিনে সায়ানের নাম্বার দেখে ছোটের কোণে হাসি ফুটে উঠল। মেহরুন্নেসা বুঝলো হয়তো, তাই মুচকি এসে নীরবে বেরিয়ে গেল। ঝুম ফোন ধরতে ধরতে একবার কেচেও গেল, তবু তার হাত কাঁপছে। দ্বিতীয়বার কল আসতে সে দ্রুত ফোন ধরলো, ফোন কানে ধরে চাপলো, কিন্তু কথা বলল না। অপর পাশ থেকে নীরব নিঃশ্বাসে শব্দ ভেসে এলো। দুজনেই চুপ, অথচ বলার জন্য কত কথা জমে আছে। সুরটা সর্বদা সায়ান করলো, এবার চুম করলো। ডক্টর, আহ, কলিজা ঠান্ডা করে দেয়া রাগ। সায়ান চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হুম। কতদিন পরে এই কণ্ঠস্বর শুনতে পেল ঝুম। আবেগে ফুপিয়ে উঠেছে। আপনি বড্ড নিষ্ঠুর ডক্টর। সায়ান নিঃশব্দে হাসলো। ডোজ তাহলে ভালোই কাজে দিয়েছে। ঝুম তখনও ফুপিয়ে কেঁদে চলেছে। শান্ত হন আরিবা, আমি আছি তো। আপনি ছিলেন না ডক্টর, আমায় একা রেখে চলে গিয়েছেন। একবার খোঁজ নিলেন না আপনি আমার। আমি কষ্ট পেয়েছি। আপনি খুব খারাপ। আচ্ছা, আমি খারাপ। এবার অন্তত কান্না থামান। ঝুম সময় নিয়ে কান্না থামালো। সায়ান তাকে যথেষ্ট সময় দিল নিজেকে সামলে নেওয়ার জন্য। কাল তাদের কাশ্মীর যেতে হবে। ওখানে গিয়ে ঝুমের সাথে ঠিক করে কথা হবে কিনা বলা যাচ্ছে না। একে তো পাহাড়ি দুর্গম এলাকা, তার উপর শুনেছি নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। আরিবা, হুম। কাল আমাকে কাশ্মীর যেতে হবে। কেন? কাশ্মীর কেন? শুনেছে সেখানে জঙ্গিদের আস্তানা। বছরের প্রায় সময় সেখানে সর্বক্ষণিক সন্ত্রাসী হামলা চলে। ওখানে আমার ক্যাম্প। ঝুম এবার শব্দ করে কেঁদে ফেল। সায়ান শুধু হাসলো। না গেলে হয় না ডক্টর। হুম। কেন? এটা আমার কাছে আরিবা, আপনি বুঝবেন। এরপর আর ঝুমের কিছু বলারই ছিল না। সে জানে সায়ান কাজই এসব, কিন্তু তাও ঝুমের ভয় করছে। নিজের খেয়াল রাখবেন ডক্টর, আমার জন্য হলেও নিজের খেয়াল রাখবেন। সায়ান তৃপ্তি করে হাসলো। এই কথাগুলো শোনার জন্য কতগুলো দিন সে অপেক্ষা করেছে। সে পেরেছে ঝুমের মনে নিজের জন্য স্থান তৈরি করতে পেরেছে।